মানে বঙ্গ সাহিত্যের ইতিহাসের সবচেয়ে উপেক্ষিত কোনো কবি যদি থেকে থাকেন তিনি কিন্তু জীবনানন্দ দাশ। হয়তো তার মৃত্যুর পরে তাকে নিয়ে চর্চার পরিধিটা অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। বর্তমান কাল ও প্রেক্ষাপটে যদি আমরা দেখি তাহলে জীবনানন্দকে নিয়ে যে পরিমাণ গবেষণা নিরন্তরভাবে চলেছে এবং চলছে, অন্য কোনো কবির ললাটে কিন্তু এই সৌভাগ্য জোটেনি। দেখো, আমরা গবেষণার বিষয় করি তাকে যিনি নিজেকে সংগোপনে রাখেন, তাই তো? আমার জীবন যদি খোলা বইয়ের পাতার মতো হয় তাহলে কি গবেষণার কিছু থাকবে? গবেষণার কিছু থাকবে না। কিন্তু যিনি নিজেকে সংগোপনে অন্যের থেকে লুকিয়ে রাখেন, যার জীবনটাই একটা জটিল আবদ্ধের মতো, তাকে নিয়ে চর্চা হবে, এটা খুব স্বাভাবিক, তাই না? এবং আমরা যদি দেখি একটা সুদীর্ঘ সময়ের বাংলা ভাষা ও সাহিত্যের যে ইতিহাস, বিশেষ করে বাংলা কাব্যের যে ইতিহাস, সেটা যদি আমরা দেখি তো ঈশ্বর গুপ্তের পরে মাইকেল মধুসূদনের যোগ্য নেতৃত্বে আমাদের বাংলা ভাষা ও সাহিত্য, বিশেষ করে কাব্য সাহিত্য একটা দিশা পেয়েছিল, যে একটা সত্যকর দিশা। এবং আমি মানে বারবার বলি, বাঙালি পাঠক, বাঙালি জাতিসত্তা মাইকেল মধুসূদনের কাছে কিন্তু ঋণী, তাই না? মাইকেল মধুসূদন দত্ত যদি ওই যুগসন্ধিকাল সময়ে আবির্ভূত না হতেন তাহলে কিন্তু আমরা রবীন্দ্রনাথকে এত সহজে পেতাম না। রবীন্দ্রনাথকে কিন্তু মাইকেল মধুসূদনের কাজগুলোই কিন্তু করতে হতো। তো একটা সেতু বন্ধন তিনি আমাদেরকে কিন্তু দিয়েছিলেন, যে বাংলা কাব্যের মুক্তি এই পথে। তারপরে হ্যাঁ, বিহারীলালও উল্লেখযোগ্য কবি, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত তিনি একটা দিশা দেখিয়েছিলেন। এবং আমি তোমাদের পূর্বেই বলেছিলাম বোধহয় একটি ক্লাসে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই সমস্ত যুবা পুরুষরাই কিন্তু বাংলা সাহিত্যের দিক নির্দেশনা দিয়েছিলেন। দেখো, বঙ্কিমবাবু গদ্য সাহিত্যে একটা দিক নির্দেশনা দিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত তিনি কাব্য সাহিত্যে দিক নির্দেশনা দিয়েছেন। তারপরে আমরা যখন রবীন্দ্রনাথকে পেলাম না, রবীন্দ্রনাথকে পাওয়ার পরে বাংলার কবিকুল দিশিহারা হয়ে গেল। হ্যাঁ, দেখো, যখন সূর্য কিরণ থাকে তখন চন্দ্র কিরণ কিন্তু আমাদের কাছে খুব আরামপদ হয় না, তাই কি? ধরো দিনের বেলা সূর্য উঠছে, দিনের বেলায় যদি আবার ঈশ্বর চাইতেন যে চাঁদটাকেও তুলে দেবেন দিনের বেলা আকাশে, তাহলে চাঁদের যে প্রয়োজনীয়তা সেটা কি আমরা উপলব্ধি করতে পারতাম? উপলব্ধি করতে পারতাম না। রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের বঙ্গ সাহিত্যের সূর্য সমপ্রতিভা, এই বিষয়টা কি আমরা অস্বীকার করতে পারি? তার কিরণে অন্যান্য যে সমস্ত কবিকুল ছিলেন তারা কিন্তু দিশেহারা হয়ে উঠলেন। যে রবীন্দ্র প্রতাপ থেকে মুক্তির পথ কি হতে পারে একটা সুদীর্ঘ কাল সময় পর্যন্ত কবিরা কিন্তু বুঝতে পারেননি। পতঙ্গ, তুমি যদি একটা আলো জ্বালো দেখবে পতঙ্গরা না মরবার জন্য ওই আলোতে ধেয়ে আসে, দেখেছো? পতঙ্গরা মরিবার তরে আলোর দিকে কিন্তু মানে একটা অগ্নিস্নান তারা করতে চায় আর কি। রবীন্দ্রনাথ হচ্ছে সেই সৌর কিরণ যার মধ্যে সামিল হয়ে সেই সময়ের কবিকুল কিন্তু মুক্তি চেয়েছিলেন। তারা সকলেই ভেবেছিলেন রবীন্দ্র আশ্রয়ই একমাত্র কাব্যের মুক্তি, সকলেই। ফলে সেই কাল পর্বে বাংলা কাব্য সাহিত্য ক্রমশ হয়ে উঠছিল এক কেন্দ্রিক। হ্যাঁ, এখন যেমন আমাদের সাহিত্য বহুদা বিভক্ত, কত শাখা উপশাখা কত কিছু, তাই না? কিন্তু রবীন্দ্র সমকালে সেই সময় হয়ে উঠেছিল আমাদের বাংলা কাব্যের ধারা এক কেন্দ্রিক, সবটাই যেন রবীন্দ্রময়। তুমি যদি ওই পর্বের কবিদের কবিতাগুলো দেখো, যখন নজরুল ইসলামের আবির্ভাব হয়নি, নজরুলের প্রাক নজরুল আবির্ভাবের পর্বে
যে করুণানিধন বন্দ্যোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ দত্ত, কুমুদরঞ্জন মল্লিক, যতীন্দ্রমোহন বাগচি, কিছুটা যতীন্দ্রনাথ সেনগুপ্ত, তো এই যে সমস্ত কবিগণ তারা বঙ্গ কাব্যভুবনে আবির্ভূত হলেন এবং তাদের ধারণাই জন্মালো যে রবীন্দ্র অনুকরণিক আমাদের কাব্যের মুক্তি, এবং রবীন্দ্র অনুকরণ করলে হয়তো আমরা রবীন্দ্রনাথের মতো খ্যাতি অর্জন করতে পারবো, তাই না? রবীন্দ্র কবিতা, রবীন্দ্র গল্প, রবীন্দ্র উপন্যাস আমাদের একেবারে ধরা ছোঁয়ার মধ্যে, তাই না? খুব কি কঠিন মতো মনে হয়? খুব কঠিন মনে হয় না, আমাদের ধরা ছোঁয়ার মধ্যে। ফলে অনেকের মনে হলো ওই রকম কাব্য, ওই রকম কবিতা তো আমিও লিখতে পারি, আমিও লিখে আমিও রবীন্দ্রনাথের মতো খ্যাতি লাভ করতে পারি। দেখো, তুমি একটা তোমার যে রেজাল্ট, যা শংসাপত্র, তুমি জেরক্স করো, ঠিক আছে? জেরক্স করো, তুমি আমাকে বলো তুমি তোমার শংসাপত্রের প্রতি যতটা যত্নবান হও, জেরক্সের প্রতি কি ততটা যত্নবান হও? ততটা যত্নবান হও না। তো রবীন্দ্রনাথ ওই অরিজিনাল শংসাপত্রের মতো, আর তাকে যারা অনুকরণ করছিল তারা কিন্তু জেরক্সের মতো, এক প্রকার ভ্যালুলেস, তাই না? এক প্রকার ভ্যালুলেস। আমরা এখন দেখি এই সোশ্যাল মিডিয়াতেই দেখি, মানে শাহরুখ খান পোড়ো, হ্যাঁ, মানে শাহরুখ খানের নকল, ওই বিভিন্ন রকম সব টিকটকার বা বিভিন্ন রকম ফেসবুকেও তোমরা দেখবে ওই যে শাহরুখ খানের সিনেমার গানগুলো নিয়ে শাহরুখ খানের কাটিং, শাহরুখ খানের স্টাইল দিয়ে গান গাইছে, লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, তাই না? লক্ষ লক্ষ মানুষ দেখছে শাহরুখ খানের মতো। আচ্ছা, একজন অ্যাজ এ প্রডিউসার সে শাহরুখ খানকে তার সিনেমাতে নিতে গেলে তাকে 30-40 কোটি টাকার ডিমান্ড করবে শাহরুখ, তাই তো? আর এই যে মানে শাহরুখের যে জেরক্স কপি, তাকে নিতে গেলে ওই 1-1.5 লক্ষ টাকা দিলেও সে কাজটা করে দেবে। হ্যাঁ, তাহলে প্রডিউসার অরিজিনাল শাহরুখ খানকে বাদ দিয়ে একে কেন নেয় না? দেখো, আমরা সবসময় কিন্তু অরিজিনালিটিতে বিশ্বাস করি, আমরা সবসময় অরিজিনালটা নিতে চাই, নকলটাকে সবসময় কি আমরা পাশে সরিয়ে রাখি। ফলে সমকালীন সময়ের যারা সাহিত্যবোদ্ধা বলো বা ভাবিকালের যারা পাঠক, অর্থাৎ আমরা কিন্তু রবীন্দ্রনাথকে নিলাম, আমরা কিন্তু যতীন্দ্রমোহন বাগচিকে নিলাম না, আমরা কুমুদরঞ্জন মল্লিককে নিলাম না, আমরা সত্যেন্দ্রনাথ দত্তকেও নিলাম না। নিয়েছি কি আমরা নিইনি, আমরা রবীন্দ্রনাথকে নিয়েছি। সেই সময় একটা বিদ্রোহের দরকার ছিল। আমি কেন জীবনানন্দ পড়াতে গিয়ে তোমার পুরো কাব্য সাহিত্যের প্রেক্ষাপটটা বলছি সেটা তুমি আরেকটু শুনলে বুঝতে পারবে। সেই সময় আমরা একটা বিদ্রোহের দরকার ছিল, যে রবীন্দ্র প্রতাপটাকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে রবীন্দ্রনাথের পাশে ছোট হলেও একটা ঘর তৈরি করবে। ওই যে চড়াই পাখি খুব বড়াই করে বাবুইকে বলছিল যে বাবুই, তুই তো ঝড় বৃষ্টিতে এত কষ্ট পাস আর আমি অট্টালিকাতে থাকি, কত আরামে থাকি। বাবুই তখন একটা কথা বলেছিল যে ঝড় বৃষ্টিতে আমি যতই কষ্ট পাই, এই ঘরটা আমার নিজের, আমার খাসা এই ঘরটি, আর তুমি যে ঘরে থাকো সে ঘরে তোমার কোনো অধিকার নেই, যে কোনো সময় তোমার পিছনে বাড়ি দিয়ে তোমার ঘর থেকে বার করে দিতে পারে, বলেছিল কি? তো ছোট একটি ঘর হলেও সেটা যদি নিজের ঘর হয় সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান। তো নজরুল এলেন, তার বিদ্রোহ সত্তা নিয়ে তিনি এলেন, তিনি কিন্তু রবীন্দ্রনাথকে অতিক্রম করেননি বা রবীন্দ্রনাথকে অস্বীকার করেননি, কারণ রবীন্দ্রনাথ এমন একটা প্রতিভা, তাকে কিন্তু অস্বীকার করার সক্ষমতা আমাদের বঙ্গ কোনো কবির নেই। বঙ্গ কবি কেন, কোনো ভারতীয় সাহিত্যিকের রবীন্দ্রনাথকে অস্বীকার করবার ক্ষমতা নেই। কেউ কি অস্বীকার করতে পেরেছে রবীন্দ্রনাথকে? রবীন্দ্রনাথকে অস্বীকার করেননি। আমাদের নজরুলও রবীন্দ্রনাথকে অস্বীকার করেননি। নজরুল রবীন্দ্রনাথের থেকে বহু পোলার্ড নিয়েছেন, রবীন্দ্রনাথের থেকে অনুপ্রাণিত হয়েছেন, কিন্তু তার যে স্বরতন্ত্রী বা তার যে বলবার ধরন বা তার যে উপস্থাপন গুণ, সেটা কিন্তু তার নিজস্ব। রবীন্দ্রনাথ থেকে ভাব নিলেও সে কিন্তু যে কাব্য শরীরী গঠনটা তৈরি করেছে সেটা তার নিজস্ব। ফলে নজরুল কিন্তু ছোট্ট একটা ঘর তৈরি করতে পারলেন। দেখো, ওই যে আমরা একটি কথা আছে, একে সুগ্রীবে, ওই যে সুগ্রীব এবং হনুমান, যে একে সুগ্রীবে আমরা পেরে উঠছি না, তার সঙ্গে আবার হনুমান এসে জুটেছে। হ্যাঁ, এরকম একটা প্রবাদ প্রবচন আছে।
তো একদিকে রবীন্দ্রময় প্রতিভা যখন বঙ্গকুল কবিকুল শিরোমণিদের চোখটাকে ধাঁধিয়ে দিচ্ছিল, সেই কাল পর্বে একটা আলাদা স্বরতন্ত্রী নিয়ে এসে নজরুল আবির্ভাব হলেন। দেখো, এবারে ভাবিকালের যারা কবি তাদের কিন্তু কাজটা আরও কঠিন হয়ে গেল। এক তো সে হয় রবীন্দ্র দ্বারা প্রভাবিত হচ্ছে, না হয় নজরুলের বিদ্রোহী সত্তা দ্বারা প্রভাবিত হচ্ছে। আমাদের জীবনানন্দ যখন আবির্ভাব হলেন একদম প্রথম দিকে, ধূসর পাণ্ডুলিপি পর্বের যখন তিনি কবি, তখন তিনি প্রবলভাবে কিন্তু নজরুলে আসক্ত ছিল। তুমি যদি ধূসর পাণ্ডুলিপির কবিতা বা প্রথম দিকের কবিতাগুলো জীবনানন্দর দেখো, তাহলে সেখানে কিন্তু নজরুল ইসলামকে একটা প্রবল অনুকরণের একটা ব্যাপার তার মধ্যে রয়েছে, প্রবল অনুকরণ করছে নজরুলকে। কিন্তু পরবর্তীকালে জীবনানন্দ কিন্তু তার যে স্বরতন্ত্রী, তার যে বলবার ভঙ্গি, তার যে কাব্যশরীরী গঠনের মধ্য দিয়ে তিনি একটা নিজস্ব চেতনা তৈরি করতে পারলেন। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় জীবনানন্দ দাশ যদি কবি না হতেন, খুব বড় একজন চিত্রকর হতেন। তোমরা দেখেছো, মানে উপমার পর উপমা, উপমার পর উপমা সাজিয়ে কি সুন্দর একটা ইমেজ তিনি তৈরি করতে সক্ষম হন। তোমরা যদি বনলতা সেন কবিতাটা পড়ো, দেখো বনলতা সেন নায়িকার যে রূপ বর্ণনা, হ্যাঁ, নায়িকার এই অপরূপ বর্ণনা, আমার মনে হয় বিশ্ব সাহিত্যের ইতিহাসে এমন বর্ণনা আর আমরা কারোর কাছ থেকে পাইনি। কাব্য সাহিত্যের জায়গা থেকে এমন অসাধারণ বর্ণনা, নায়িকার চুলের কালত্ব বর্ণনা করছেন যে বিদিশা নগরীর অন্ধকারের সঙ্গে নায়িকার চুলের কালোর বর্ণনা করছে। আচ্ছা, আমাদের জীবনানন্দ বনলতা সেনের যে রূপ বর্ণনা করেছেন, কোনো চিত্রকার বনলতা সেন কবিতাটা সামনে রেখে যদি কোনো চিত্রপট আঁকে, আমরা কি মেনে নিতে পারবো এটা বনলতা সেন? মেনে নিতে কি পারবো? কারণ কবি এমন অনুপম ভঙ্গিমায় বনলতা সেনের রূপবর্ণনা করেছেন যা কিন্তু কোনো চিত্রকরের পক্ষে সেই ছবি আঁকা সম্ভব নয়, তাই না? এত অপরূপ চিত্র বর্ণনা তোমাকে দেখালে তুমি বলবে যে না স্যার, মানে আর একটু বেটার করলে ভালো হতো। আবার তিনি বেটার করে দেবেন, তুমি বলবে স্যার বনলতা সেন বোধহয় এর থেকে সুন্দর। এই যে অপরূপ বর্ণনা, ছবির পর ছবি সাজিয়ে, ইমেজের পর ইমেজ সাজিয়ে তিনি যে অপরূপ বর্ণনা কৌশল, এক অনুপম নৈপুণ্যতা তিনি দেখিয়েছিলেন। তার শব্দগত ব্যবহার বলো, তার অলংকার ব্যবহার বলো, তার উপমার ব্যবহার বলো, এক অসাধারণ অনুপম লেখনী গুণে কিন্তু তিনি একটা নিজস্ব কাব্যিক শক্তি প্রদর্শন করতে পেরেছিলেন। কিন্তু দেখো, মহাকালের রথের ঘোড়া যারা হয় তারা সবসময় কিন্তু সমকালে দাম পাবেন এমন মাতার দিব্যি কিন্তু কোথাও নেই। আছে কি এমন মাতার দিব্যি? কোথাও নেই। গ্যালিলিওর নাম শুনেছো তুমি? গ্যালিলিও। তো গ্যালিলিও যখন পঞ্চদশ শতাব্দীতে পৃথিবীতে আবির্ভূত হলেন, তখন আমাদের পৃথিবী, আমাদের যে ভূমণ্ডল, সেটা কিন্তু একটা ধর্মকেন্দ্রিক ভূমণ্ডল। বিজ্ঞান চেতনা তখন সেইভাবে প্রসারিত হয়নি। আমাদের হৃদয়ের গভীরে ধর্ম গদগদ আমরা সকলেই। তো সেই সময় গ্যালিলিও কিন্তু একটা নতুন চিন্তা চেতনা, একটা বৈজ্ঞানিক দর্শন, তার একটা বৈজ্ঞানিক যন্ত্র আবিষ্কারের অভিলিপ্সা নিয়েই তো পৃথিবীতে এসেছিল। পৃথিবীর মানুষ সেই সময় কি গ্যালিলিওকে মেনে নিয়েছিল? গ্যালিলিওকে কি মেনে নিয়েছিল? মেনে নেয়নি। কেন মেনে নেয়নি? কারণ গ্যালিলিও তার সময়ের থেকে 500 বছর এগিয়ে ছিল। ছিল কি না? গ্যালিলিও তার সময়ের থেকে 500 বছর এগিয়ে ছিল বলে সমকাল কিন্তু তাকে ধরতে পারেনি। ফলে গ্যালিলিওকে, যে গ্যালিলিও তার যুবা বয়সে দূরবীন আবিষ্কার করছে, সেই গ্যালিলিও শক্তিশালী টেলিস্কোপ আবিষ্কার করছে, যে গ্যালিলিও, সেই গ্যালিলিওর মূল্যবান 9টি বছর ধর্মকেন্দ্রিক শাসকরা তাকে কিন্তু কারাগারে নিক্ষিপ্ত করে রাখলো। আচ্ছা, ওই 9 বছর উনি যদি বাইরে থাকতেন,
তাহলে বিমান আবিষ্কার করা তার পক্ষে কি অসম্ভব ছিল? হ্যাঁ, এই যে আমরা এতগুলো যে পৃথিবীর এত উত্তর আধুনিক আবিষ্কার, সেগুলো তো আমরা গ্যালিলিওর হাত থেকেই পেয়ে যেতাম, তাই না? তার যে মূল্যবান 9 বছর, ওনার 9 বছর আর আমার 9 বছর, তোমার 9 বছর কি সমান? আমাদের 9000 বছর গ্যালিলিওর 9 বছরের সমান, তাই কি না? আমাদের 9000 বছর গ্যালিলিওর 9 বছরের সময়। তো গ্যালিলিওকে যখন কারাগারে রাখা হলো, গ্যালিলিওর লেখা বইগুলো ইতালি সরকার বাজেয়াপ্ত করলো, গ্যালিলিওর বইগুলো চোরা পথে বিক্রি হলো এবং বিশ্বের অন্যান্য দেশ গ্যালিলিওর বই পড়ে বিজ্ঞান সাধনায় এগিয়ে গেল। আর এই মহান তাপস যে দেশে জন্মগ্রহণ করলো সে দেশ পিছিয়ে পড়লো ক্রমশ। গ্যালিলিওকে যদি ইতালি সাজিয়ে ছেড়ে রাখতো, তাহলে ইতালি হতো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞান সাধকের দেশ হতো, তাই না? তার কাছে ট্রেনিং নিয়ে আরও অনেক বিজ্ঞানী তৈরি হতো। একটা বিজ্ঞান গবেষণার উন্মুক্ত পরিবেশ কিন্তু ইতালি তৈরি করতে পারতো, কিন্তু সেটা পারেনি, কারণ গ্যালিলিও তার সময়ের থেকে এগিয়ে ছিল বলে। এবার তোমার মনে হচ্ছে যে স্যার জীবানন্দ পড়াতে গিয়ে গ্যালিলিওতে কেন গেল? জীবানন্দও কিন্তু সেই কাব্য সাধনায় তার কালের থেকে অনেকটাই এগিয়ে ছিল, কারণ তখন যে কবিতাগুলো চলছিল, পালকি চলে পালকি চলে, গগনতলায় আগুন জ্বলে, এই সমস্ত কবিতার একটা বিরাট বারবারান্ত ছিল। সেই সময় জীবানন্দ নিয়ে আসছেন পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। তো সেই সময়ের যারা কাব্য সাধক বলো, কাব্য সমালোচক বলো, তাদের সবার মনে হয়েছে যে নায়িকা বা নায়িকার চোখ আবার পাখির নীরের মতো হতে পারে। কি উদ্ভট কল্পনা! এ মানে অলস কল্পনা ছাড়া আর কিছু নয়, তাই না? তো কাব্য সৌন্দর্য বলে যে একটি বিষয় রয়েছে, সেই সময় কিন্তু সেই সময়ের কবি সাধক তারা কিন্তু এই বিষয়টা কিন্তু উপস্থাপন করতে পারেননি বা এই বিষয়টি ধরতে পারেননি। আমাদের সৌভাগ্য, বুদ্ধদেব বসু জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ বন্ধু, তিনি কিন্তু রত্নটাকে চিনতে পেরেছিলেন। ফলে বুদ্ধদেব বসু জীবানন্দকে কিন্তু তোমরা দেখেছো বনলতা সেন জীবানন্দ বুদ্ধদেব বসু প্রকাশক, তাই না? কবিতা ভবন থেকে প্রকাশিত হয়েছিল। তো বুদ্ধদেব বসু তিনি কিন্তু জীবানন্দকে প্রকাশ্য জনমানসে কিন্তু তিনি নিয়ে এসেছিলেন। সুধীন্দ্রনাথ দত্তের নাম শুনেছো তুমি? সুধীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকার সম্পাদক। হ্যাঁ, জীবানন্দ দাশ, আমি তোমাদের বলেছিলাম পৃথিবীতে তার মতো উপেক্ষিত কবি মানুষ, শুধু কবি নয় ব্যক্তি মানুষও তার মতো উপেক্ষিত প্রাণী কিন্তু আর ছিল না। তিনি তার কর্মজীবনে বারবার ব্যর্থ হয়েছেন। একাধিক কলেজে, অত্যন্ত মেধাবী ইংরাজি সাহিত্যের অধ্যাপক, একাধিক কলেজে তিনি যুক্ত হচ্ছেন। 2 মাস 4 মাস 6 মাসের মধ্যে তাকে বরখাস্ত করা হচ্ছে। কেন বরখাস্ত করা হচ্ছে? কারণ তিনি বৈঠকি মানুষ ছিলেন না। আমরা যারা বৈঠকি মানুষ, তোমরা দেখবে যে কোনো একটি প্রতিষ্ঠানে তোমাকে কর্মের সঙ্গে যুক্ত থাকতে গেলে তোমাকে খুব বৈঠকি মানুষ হতে হয়, মানে খোশ মেজাজি হতে হয়, সবাইকে তেল লাগিয়ে চলতে হয়, তাই না? সবাইকে তেল লাগিয়ে চলতে হয়, ইয়েস স্যার ইয়েস ম্যাম করে চলতে হয়। কিন্তু জীবানন্দ দাশ তোমরা জানো একেবারে মানে জীবন বিমুখ একজন মানুষ। প্রয়োজনাতিরিক্ত কথা তিনি কিন্তু একটিও বলতেন না। আমি তোমাকে বললাম যে জীবানন্দ দাশ বুদ্ধদেব বসু তার অন্যতম প্রধানতম বন্ধু। সেই বুদ্ধদেব বসুকে লেখা চিঠিগুলো, জীবানন্দের চিঠিগুলোকে যদি তুমি দেখো, সেখানে কোনো সম্বোধন নেই বন্ধু বরেশু বা কোনো সম্বোধন নেই যে 5টি কবিতা পাঠালাম 10টি টাকা পাঠিও। এই রকম নিরস প্রকৃতির একজন মানুষ ছিলেন কিন্তু আমাদের মিলু জীবানন্দ দাশ। ফলে তিনি ব্যক্তি জীবনে যেমন শান্তি পাননি, তার ওয়াইফের নাম লাবণ্যলতা। তোমরা জানো যে লাবণ্যের সঙ্গে তার দাম্পত্য জীবন মানে একেবারে মানে সেই নরক সদৃশ্য দাম্পত্য জীবন ছিল। দেখো, পুরুষ উপার্জনক্ষম যদি না হয়, তাহলে সেই পুরুষ কিন্তু সমাজের কোনো সম্পর্কই তার কাছে মূল্য পাবে না। কোনো সম্পর্কের কাছে, বাবার কাছেও সে মূল্যহীন, ইউজলেস হয়ে থাকবে।
মায়ের কাছে হয়তো কিছুটা সে প্রশ্রয় পেতে পারে, ভাইয়ের কাছে, ওয়াইফের কাছে, নিজের সন্তানের কাছেও সে পুরুষ কিন্তু ইউজলেস পুরুষ, তাই কি না? তো পুরুষের মাপকাঠি কিন্তু তার উপার্জনের অর্থের পরিমাণের উপর নির্ভর করে। সে পুরুষ কতটুকু সম্মান পাবে, কতটুকু কদর পাবে, মাছের মাথাটুকু তার পাতে উঠবে কি না, সেটাও কিন্তু নির্ভর করবে তার মাসিক উপার্জনের পরিমাণের উপর। ভুল বলেছি আমি? ফলে জীবানন্দ দাস যেহেতু উপার্জনক্ষম মানুষ ছিলেন না, বারবার কর্মচ্যুত হচ্ছেন, এবং সবচেয়ে বড় কথা, বিবাহের পর তিনি 5 বছর তিনি বেকার ছিলেন। শুধু একটু কল্পনা করো, আমরা শিউরে উঠব। তুমি বিবাহ করেছো, তোমার উদাহরণ না দেওয়াই ভালো, অন্য কেউ বিবাহ করেছে, বিবাহের পর 5 বছর মানুষটি বেকার। কল্পনা করো তো। বেকার অবস্থায় কি বিয়ে করেন? না, তিনি চাকরি করতেন, সেই অবস্থায় বিয়ে করেছেন। তারপরে তারা, ওই যে বললাম না, চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, ওই 5 বছর তিনি কোনো চাকরি পাননি। সেই সময় এবারে তুমি কল্পনা করো, তাকে নির্ভর করতে হচ্ছে তার ভাইয়ের উপর। তাকে তিনি ছোটোখাটো কাজ করছেন, টিউশনি করছেন। ওই যে সুধীন্দ্রনাথ দত্তের কথা আমি বলবো, তিনি টিউশনি করছেন, তিনি জীবন বীমার এজেন্ট। এগুলোকে কি কাজ বলে? এগুলো কিন্তু কাজ নয়। ফলে তিনি অন্যের উপর নির্ভর করে আছেন। তো তুমি একটু কল্পনা করো, একটি ছেলে নতুন বিয়ে করেছে, সে বেকারত্বের মধ্যে দিয়ে যাচ্ছে, তার জীবনটা কতটা ট্র্যাজিক হতে পারে। হ্যাঁ, তো সেই রকম জীবন তিনি সারা জীবনভর যাপন করেছেন। আর্থিক কষ্ট তাকে জীবনভর পীড়িত করেছে, সারা জীবন তাকে পীড়িত করেছে। তার ওয়াইফ একটি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, তিনিই বেশিরভাগ সময় সংসার চালিয়েছেন। দেখো, স্ত্রীর অন্নে পালিত হাজবেন্ড হচ্ছে ডোমেস্টিক হাজবেন্ড, গৃহপালিত স্বামী আর কি, তাই না? আমরা যেমন, এগুলো বলতে খারাপ লাগে, আমরা যেমন ছাগল পুষি, গরু পুষি, তো কোনো স্বামী যদি স্ত্রীর অন্নে প্রতিপালিত হয়, তাহলে সে কিন্তু গৃহপালিত স্বামী। আমি কি ভুল বলেছি? হ্যাঁ, গৃহপালিত স্বামী। তো কারণ মেয়েদের ওই যে উপার্জিত যে অর্থ, ওরা কিন্তু বিভিন্ন খাদে রেখে দেয়। এইটা আমার মেকআপ বাবদ, এইটা আমার মাসে শাড়ি কেনা, এইটা আমার অন্যান্য বেড়ানো, শপিং করা, এইটাই ওদের কিন্তু সব ভাগ করা থাকে। এবার ওই মেকআপের টাকাটা যখন তুমি নেবে, তখন কিন্তু তোমার অবস্থা খুবই সঙ্গীন অবস্থা হয়ে যাবে তোমার। হ্যাঁ, তো যখন ওই মেকআপের টাকা দিয়ে আলু কিনতে হবে, চাল কিনতে হবে, পেঁয়াজ কিনতে হবে, তখন যে পুরুষ ওই টাকাটা নিচ্ছে, তার অবস্থা আমরা কল্পনা করতে পারি না। কল্পনাতীত ব্যাপার। হ্যাঁ, আমরা গেস করে বলতে পারবো না। হয়তো অনেকের মনে হবে কথাগুলো হয়তো নারী বিদ্বেষী কথা হচ্ছে, কিন্তু এটা বাস্তবিক। কারণ ঈশ্বর বা বিধাতাও কিন্তু পুরুষকে সেই সক্ষমতা দিয়েছে যে তাকে উপার্জন করতেই হবে। একজন নারী, যদিও পৃথিবীটা পাল্টে যাচ্ছে, এখন নারীরাও প্রচুর পরিমাণ উপার্জন করছে, কিন্তু একজন নারী, সে যদি হাউসওয়াইফ হয়, সে যদি কোনো উপার্জন না করে, তাহলে কিন্তু তাকে কেউ বলতে আসবে কি? কিন্তু একজন পুরুষকে একদম অবশ্যই তাকে কিন্তু উপার্জন করতে হবে। না যদি উপার্জন করতে পারে, তার উপরে কিন্তু বিভিন্ন প্রশ্ন চিহ্ন উঠবে। তো এই উপার্জনের ঘরে জীবানন্দ দাশের বরাবরই মা ভবানীর সঙ্গে তার একটা সম্পৃক্ততা ছিল। হ্যাঁ, হাঁড়িতে অনেক সময় মা ভবানী বিরাজ করে না, তো মা ভবানীর সঙ্গে জীবানন্দ দাশের একটা সম্পৃক্ততা ছিল। তিনি লক্ষ্মী দেবীর সঙ্গে তার কিন্তু সেই যে সম্পৃক্ততা তৈরি হয়নি। হ্যাঁ, ভবানীর সঙ্গেই তার বেশি সম্পৃক্ততা ছিল। ফলে জীবন ও সাহিত্যে তিনি কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। আমি সুধীন্দ্রনাথ দত্তের কথা বলছিলাম। সুধীন্দ্রনাথ দত্তের ভাইপোকে আমাদের জীবনানন্দ দাশ পড়াতেন। সুধীন্দ্রনাথ দত্ত পরিচয় পত্রিকার সম্পাদক। সুধীন্দ্রনাথ দত্ত সমকালীন সময়ের, সুধীন্দ্রনাথ দত্ত তো অত্যন্ত মেধাবী কবি, তোমরা তার কবিতা পড়লে বুঝবে, অত্যন্ত কঠিন শব্দে তিনি কবিতা লিখতেন। সমকালীন সময়ের কবিদের নিয়ে তিনি প্রবন্ধ লিখেছিলেন।
সেখানে কিন্তু জীবনানন্দ দাশ সম্পর্কে তিনি একটি শব্দ খরচ করেননি। দেখো, রবীন্দ্র উত্তরকালের সর্বশ্রেষ্ঠতম কবি, সর্বশ্রেষ্ঠ নান্দনিক কবি, সর্বশ্রেষ্ঠ নৈপুণ্য শক্তির অধিকারী একজন কবি, তার সম্পর্কে সুধীন্দ্রনাথ দত্তের মতো একজন মেধাবী সাহিত্যিক কিন্তু আলোকপাত করছে না। এর থেকেই আমরা বুঝতে পারি সমকালীন সময়ে কিন্তু জীবনানন্দ দাশ সেই অর্থে কাব্যপ্রীতি যেমন পাননি, কাব্যের যে খ্যাতি সেটাও কিন্তু তিনি পাননি। মাত্র 167-68টি কবিতা তিনি লিখেছিলেন, মাত্র, মানে লিখেছিলেন মানে প্রকাশিত হয়েছিল 167-68টি কবিতা। তোমরা কল্পনা করতে পারো, বর্তমান সময়ের কবিরা বোধহয় 1 মাসে তাদের কবিতা প্রকাশিত হয় 30-40-50টাও কবিতা প্রকাশিত হয়েছে 1 মাস। সেই সময় তিনি 167টি কবিতা প্রকাশের জন্য দিয়েছিলেন। তোমার মনে প্রশ্ন উঠতে পারে যে তিনি কি মাত্র 167টি কবিতা লিখেছিলেন? তিনি নিরন্তরভাবে কবিতা, গল্প, উপন্যাস লিখে গেছেন, নিরন্তরভাবে লিখে গেছেন, কিন্তু প্রকাশের জন্য দেননি। লিখেছেন, ডায়েরি ভর্তি করেছেন, বাক্সবন্দি করেছেন, ডায়েরি ভর্তি করেছেন, বাক্সবন্দি করেছেন, ডায়েরি ভর্তি করেছেন, বাক্সবন্দি করেছেন। জীবনানন্দের কাব্য, জীবনানন্দ সাহিত্যের সিংহভাগ কিন্তু তার মৃত্যু পরবর্তী রচনা। সিংহভাগ তার মৃত্যু পরবর্তী রচনা। কেন মৃত্যু পরবর্তী রচনা? কারণ জীবনানন্দ দাশ যখনই কবিতা লিখে পাঠাচ্ছেন প্রচুর সমালোচনার মুখোমুখি হচ্ছেন, প্রচুর সমালোচনার মুখোমুখি হচ্ছেন। তাকে সবাই, ওই যে আমাদের সজনীকান্ত দাস, নাম শুনেছ? শনিবারের চিঠির সম্পাদক সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে জীবনানন্দকে আক্রমণ করছেন। ফলে যে মানুষটা মানুষের সর্বসম্মুখে আসেন না, যে মানুষটা নিজেকে সংগোপনে লুকিয়ে রাখেন, সেই মানুষটা কি সমালোচনা সহ্য করতে পারবেন? পারবেন কি? পারবেন না। ফলে জীবনানন্দের সাহস হচ্ছে না যে আমি আমার এই কবিতাটা ছাপাতে দিই। বুদ্ধদেব বসু জীবনানন্দের একাধিক কবিতা নিয়ে ছাপাচ্ছেন, অন্যান্য কিছু সম্পাদক তারা ছাপাচ্ছেন, কিন্তু জীবনানন্দ নিরন্তরভাবে লিখে যাচ্ছেন, লিখছেন এবং বাক্সবন্দি করছেন, লিখছেন, বাক্সবন্দি করছেন, লিখছেন, বাক্সবন্দি করছেন। একটাই জীবদ্দশায় তিনি একটা মাত্র পুরস্কার পেয়েছিলেন। সিগনেট প্রেস থেকে যখন তার বনলতা সেন প্রকাশিত হলো, তখন তিনি একটি পুরস্কার পেয়েছিলেন। ও যে সংস্থাটা পুরস্কারটা দিয়েছিলেন আমার মনে নেই। একটি নারকেল, 101 টাকা আর একটা স্মারক। তার জীবনের এই অর্জন। সাহিত্য একাডেমি পেয়েছেন মৃত্যুর পরে। আচ্ছা, ওটা কি মৃত্যুর আগে দেওয়া যেত না? আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানো? আমরা তার গুরুত্ব তখন বুঝি যখন তিনি থাকেন না, তাই তো? জীবিত অবস্থায় স্বীকৃতি রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র ছাড়া অন্য আর কোনো কবিরা কি পেয়েছেন? আমাদের মধুসূদন দত্তকেও কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে। পেয়েছেন বাইরে। মানিকবাবু মারা গেছেন, সৎকার করবার টাকা নেই। মানিকবাবু একটা কথা বলেছিলেন, অন্যের সংস্থান না রেখে কেউ যেন সাহিত্য করতে না আসে। তোমাকে একটা অন্যের সংস্থান রাখতেই হবে। তুমি সাহিত্য চর্চা করতে গেলে তোমাকে একটা চাকরি করতেই হবে। সাহিত্য শুধু রচনা করলে ভাত হবে না, সেটা উনি ওনার নিজের জীবন দিয়ে বুঝেছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিকুলেশনে যে মানুষটি ফার্স্ট ডিভিশন পেয়েছেন, সেই সময়ে তোমরা কল্পনা করতে পারো, ভাইয়েরা সবাই প্রতিষ্ঠিত, দাদারা সবাই প্রতিষ্ঠিত, ম্যাট্রিকুলেশনে তিনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন সেই সময়ের, কল্পনা করো। তারপরে যখন তিনি কলেজে ভর্তি হলেন, তোমরা জানো এইচএস তখন কলেজে ছিল, কলেজে ভর্তি হয়েছেন। হঠাৎ একদিন বন্ধুরা রয়েছে, বন্ধুদের বলছে যে প্রবাসী বলে একটি পত্রিকা ছিল, প্রবাসী পত্রিকাতে খুব নাম করা সাহিত্যিক না হলে তাদের লেখা ছাপা হয় না। মানিকবাবু চ্যালেঞ্জ নিলেন, তার ভালো লেখা হলে যার তার লেখা ছাপা হবে। মানিকবাবু চ্যালেঞ্জ নিলেন।
অতসীম আমি বলে একটি গল্প লিখলেন, গল্প লিখে প্রবাসীতে পাঠালেন এবং প্রবাসীতে গল্পটা ছাপানো হলো। মানিকের মধ্যে সেই যে সাহিত্যের ভূত ঢুকে গেল, উনি কিন্তু ফেল করে গেলেন, পরীক্ষাতে ফেল করে গেলেন। দাদা বললেন তুমি সাহিত্য ছাড়ো, না তো তোমার পড়াশোনার খরচ দেব না। মানিকবাবু কিন্তু সাহিত্য ছাড়লেন না। মানিকবাবু অসুস্থ, মৃত্যুশয্যায় বসে পড়ে আছেন। মানিকবাবুর ওয়াইফ, মানিকবাবুর দাদা প্রতিষ্ঠিত মানুষ, চাকরি করতেন, তার কাছে চিঠি দিলেন যে আমাকে কিছু টাকা ধার দেবেন। উনি বললেন আমি আপন লোককে টাকা ধার দিই না। এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবন কিন্তু গেছে। সদ্য ভূমিষ্ঠ সন্তান মারা গেছে। মানিকবাবুর ওয়াইফ বলছেন যাক বাঁচা গেছে বাবা, কিছু ভাত তো বাঁচবে। কল্পনা করতে পারো, একজন মা তার সন্তান মারা গেছে, তিনি বলছেন যাক কিছু অন্যের সংস্থান তো বাঁচলো। তাহলে কতটা কষ্টের মধ্য দিয়ে তাকে যেতে হচ্ছে। এবং সবচেয়ে কষ্টের মধ্যে যদি কেউ গিয়ে থাকে মানিক বন্দ্যোপাধ্যায় এবং জীবনানন্দ দাশ। এরা জীবনভর দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছে। ফলে মানিক বন্দ্যোপাধ্যায় তার রক্তের অক্ষরে এই কথাটা লিখে গেছেন, আমরা যারা আধুনিক সময়ে বা তার ভাবিকালে যারা সাহিত্য চর্চা করতে আসব, তারা তার এই কথাটি অক্ষরে অক্ষরে পালন করা উচিত। অন্যের সংস্থান না রাখিয়া সাহিত্য চর্চা করিতে আসিবেন না। তুমি যদি মনে হয় শুধু একটা ঝোলা ঝুলিয়ে পাঞ্জাবি পরে ওই কবিতা লিখেই বেড়াবে, তোমাকে তোমার ওই কবিতা, তোমার ওই গল্প দিয়ে কেউ কিন্তু তোমাকে 10টি টাকা দেবে না। বলবে হ্যাঁ বাহ কি অসাধারণ গল্প হচ্ছে, অসাধারণ কবিতা হচ্ছে। তোমাকে একটা না একটা কাজ করতে হবে, যে কোনো একটা জীবিকার সঙ্গে তোমাকে সংযুক্ত থাকতে হবে, না তো তুমি কিন্তু এই সেক্টরে সফল হতে পারবে না। তো জীবনানন্দ দাশের কথা যেটা বলছিলাম, জীবনানন্দ দাশ রবীন্দ্র উত্তরকালের সর্বশ্রেষ্ঠ কবি, এ বিষয়ে তো সন্দিহান হওয়ার জায়গা নেই। কারণ বর্তমান কাল প্রেক্ষাপটে জীবনানন্দকে নিয়ে যে পরিমাণ গবেষণা এবং চর্চা হয়েছে এবং নিরন্তরভাবে হচ্ছে, এটা যে কোনো কবির জন্য কিন্তু ঈর্ষণীয়, যে কোনো কবি মানুষের জন্য ঈর্ষণীয়। ফলে জীবনানন্দ দাশ আমরা নিঃসন্দেহাতীতভাবে বলতে পারি তিনি রবীন্দ্র উত্তরকালের সর্বশ্রেষ্ঠতম কবি প্রতিভা। তার কবিতাগুলো যদি আমরা দেখি, সেখানে আধুনিকতার একটা কিন্তু সর্বোত্তম বহির্প্রকাশ ঘটেছে, তাই না? আধুনিকতার একটা সর্বোত্তম বহির্প্রকাশ। যখন রবীন্দ্রনাথ তার যে রবীন্দ্র তেজ, তার যে কাব্যিক প্রতিভা, সেটা দিয়ে বঙ্গ কবিকুলকে যখন দিশেহারা করছেন, নজরুল যখন তার বিদ্রোহ সত্তা নিয়ে একেবারে বঙ্গের কবিকুলকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছেন, সেই সময় জীবনানন্দ দাশ তার মানস প্রতিমাদেরকে নিয়ে, তার মানস সুন্দরীদেরকে নিয়ে, তার ইমাজিনেশনকে নিয়ে, তার উপমাকে নিয়ে, তার শব্দের গাঁথুনির মধ্য দিয়ে কিন্তু রবীন্দ্র নজরুলের পাশে একটি ছোট্ট স্বাধীন কাব্যঘর তিনি তৈরি করতে সক্ষম হয়েছিলেন। প্রথম দিকে হয়তো তিনি কিছুটা নজরুলে আচ্ছন্ন ছিলেন, কিন্তু পরবর্তীকালে কালের ঘূর্ণিপাকে তিনি কিন্তু নজরুল থেকে বিচ্ছিন্ন হয়ে সম্পূর্ণ নিজস্ব একটি স্বরতন্ত্রী তিনি গঠন করতে পেরেছিলেন। যার কারণে জীবনানন্দ দাশ আমাদের কাছে অত্যন্ত আদরণীয়, অত্যন্ত শ্রদ্ধেয় এবং পরম পূজনীয় একজন কবি মানুষ হয়ে উঠেছেন। আমি তোমাদের বনলতা সেনটা পড়াবো। বনলতা সেনের উপরে আমার বইও আছে, কাজও আছে, এবং আমার যতগুলো লেখা প্রকাশিত হয়েছে জীবনানন্দের উপরে সবচেয়ে বেশি লেখা রয়েছে আমার। তো সেই জায়গা থেকে মানে অন্যতম প্রিয় একজন কবি মানুষ জীবনানন্দ দাশ। বিশেষ করে তার জীবনের প্রতি একটা প্রলুব্ধ তা কিন্তু সকলেরই রয়েছে, আমাদের সকলেরই রয়েছে। কারণ তার জীবনটা এতটাই রহস্যে পরিপূর্ণ। তার একটা ডায়েরি ছিল, ভূমেন্দ্র গুহ তার ডায়েরি আবিষ্কার করেছিলেন। সেই ডায়েরিতে
ডায়েরিতেও নিজেকে খোলেননি, জানো, ডায়েরিতেও নিজেকে মেলে ধরেননি। আমরা বলি ডায়েরি হচ্ছে সবচেয়ে বড় বন্ধু মানুষের, যেখানে মানুষ সমস্ত কিছু উগড়ে দেন, কিন্তু জীবনানন্দ তার ডায়েরিকেও নিজেকে মেলে ধরেননি। তার ডায়েরির জন্যও কিন্তু নোটস ব্যবহার করতে হয়েছে। তোমরা কল্পনা করতে পারো, চর্যাপদের নোটস আছে আমরা জানি, কিন্তু জীবনানন্দের ডায়েরি পড়তে গেলেও নিচে নোটস ব্যবহার করতে হয়েছে। হ্যাঁ, প্রেমিকার নাম লিখছেন ছোট হাতের ওয়াই, বুঝেছো? জীবনানন্দের প্রেমিকা ছিল শোভনা, ওনার একজন খুড়তুতো কাকা অতুলান্ত দাসের মেয়ে। তিনি পাননি, শোভনাকে পাননি। হয়তো শোভনাকে পেলে তার জীবনটা অন্যরকম হয়ে উঠতে পারত। যাকে তিনি ঘরণী করতে চেয়েছিলেন তাকে পাননি, যাকে ঘরণী করেছিলেন তার সঙ্গে তার কখনোই মতের মিল হয়নি। ফলে একটা অচলাবস্থা তৈরি হয়েছে এবং তার সারা জীবনে, দেখো একটা বিষয় আমার বারবার মনে হয়, আমরা নিজেরা বাস্তবে যেটা পাই না সেটা কল্পনায় পেতে চাই, তাই না? বাস্তবে যেটা আমরা পাচ্ছি না সেটা আমরা কল্পনায় পরিপূর্ণ করে নিতে চাই। ফলে নারী প্রেম কিন্তু জীবনানন্দের কাছে সবসময় অধরাই থেকে গেছে, সবসময় অধরা থেকে গেছে। ফলে কাব্যের নারীদের কাছে, দেখো, কাব্যের নারীদের কাছে এমন বুভুক্ষ, এমন ক্ষুধা নিয়ে বঙ্গের আর কোনো কবিকে তোমরা আসতে দেখেছো? বনলতা, সুচেতনা, সুচরিতা, শেফালিকা, এদের কাছে, হ্যাঁ, এদের কাছে যে তার আকুল আত্মী এবং তাকে বাঁচানোর এবং সেই সমস্ত নারীদের আশ্রয় নেওয়ার তার যে একটা আকুল আত্মী রয়েছে, অন্য কোনো কবির মধ্যে তোমরা দেখেছো? দেখোনি। কারণ বাস্তবিক নারী প্রেম কিন্তু তার ললাটে জোটেনি। ফলে কাব্যের নারীদের কাছ থেকে তিনি তার অতৃপ্ত বাসনাটা কি পূর্ণ করে নিতে চেয়েছিলেন। এটা কিন্তু হয়। দুর্বল মানুষ যারা, দেখবে দুর্বল মানুষ, অনেক মানুষ দেখবে মনে মনে কথা বলে, দেখেছো? মনে মনে কথা বলে, হ্যাঁ, সে তার মনের ভিতরে কিন্তু সেই রাজা। আমরা যারা কৈশোর অবস্থায় ছিলাম, 13 to 19, এই যে 6 বছর, যেটাকে বলে টিনেজ পিরিয়ড, ওই সময় একটি ছেলে বা একটি মেয়ে ওই দিবা স্বপ্ন দেখে না, যেটাকে বলে দিবা স্বপ্ন, জেগে যে স্বপ্নটা, সেখানে সে বিভিন্ন রকম কল্পনা করছে। একটা ক্লাসের দেখা যাচ্ছে যে মেয়েটিকে, আমি সাপোজ তুমি বড় হচ্ছ, আমি বলতে অসুবিধা, যে মেয়েটিকে তার মনে মনে ভালো লেগেছে, হ্যাঁ, তাকে নিয়ে সে কিন্তু বাড়িতে এসে জেগে জেগে সে তার একটা কল্পরাজ্য তৈরি করছে, একটা স্বপ্ন বুনছে, তাই না? এটা স্বপ্ন বুনছে। তো দুর্বল মানুষ আর যে ছেলেটি একেবারে খুব স্ট্রেট ফরওয়ার্ড, তার কিন্তু ওই স্বপ্ন বোনার সময় নেই। হ্যাঁ, সঙ্গে সঙ্গে গিয়ে এই ব্যাপার তুই কি বলতে চাইছিস বল, তাই না? তার ওই দিবা স্বপ্নের প্রয়োজন নেই। কিন্তু যে দুর্বল মানুষ, যে ওটা পাচ্ছে না, সে কিন্তু তার কল্পনায় ওটা পূর্ণতা করতে চাইছে। ফলে জীবনানন্দের ক্ষেত্রেও কিন্তু আমরা একই টিক্স অ্যাপ্লাই করতে পারি। বাস্তবিক নারীদের কাছ থেকে ভালোবাসা পাননি বলেই হয়তো কাব্যের নারীদের কাছ থেকে তিনি 16 আনা পূর্ণ করে নিতে চেয়েছেন ভালোবাসার রসতরী, বলতে পারি তো আমরা। ফলে কিন্তু এটা ব্যাপকভাবে এসেছে তার এই যে দুঃখ পীড়িত, আরও জীবনানন্দের এই যে অবক্ষয়ের যে কথা, তার জীবনে শুধু অবক্ষয় ছিল না, তিনি যে সময়কাল প্রেক্ষাপটে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন সেটা কিন্তু একটা যথার্থ অবক্ষয় সময়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে, অসহযোগ আন্দোলন হচ্ছে, 1930-এর আন্দোলন হচ্ছে, ফলে মন্বন্তর হচ্ছে, ইংরেজ শাসন নিপীড়ন হচ্ছে। সেই সময় কেউ কি সুখের গুজরান করতে পারেন? পারা কি যায়? আহা কি আনন্দ আকাশে বাতাসে। দেখো, জমিদার পরিবারে লালিত হয়ে সুখের বৈভবের মধ্যে পালিত হয়ে রবীন্দ্রনাথের পক্ষে যেটা বলা সম্ভব ছিল, লেঠোর দলে গান করা, রুটির দোকানের বারান্দায় শুয়ে থাকা, নজরুলের পক্ষে কি সেই কথা বলা সম্ভব? নিশ্চয়ই সম্ভব নয়। ফলে নজরুল যেমন আগুনের গান গেয়েছেন,
রবীন্দ্রনাথ কিন্তু সুন্দরের গান গেয়েছেন, কারণ তিনি যে পৃথিবীটা দেখেছেন সেই পৃথিবীটা কিন্তু অনেক সুন্দর। আবার নজরুল যে পৃথিবীটা দেখেছেন সে পৃথিবীটা কিন্তু অনেক কদর্য, তাই কি না? অনেক দুঃখের, অনেক কষ্টের। আবার জীবনানন্দ যে পৃথিবীটা দেখেছে সেটা কিন্তু অবক্ষয়ের পৃথিবী। ফলে জীবনানন্দের কাব্যে কিন্তু বারে বারে তোমরা যদি দেখো, অন্ধকার এসেছে, মৃত্যু চেতনা এসেছে, ব্যাপকভাবে মৃত্যু চেতনা এসেছে জীবনানন্দের কাব্যে। অন্ধকার এসেছে, অন্ধকার থেকে উত্তরণের পথও যদিও বা দেখিয়েছেন তিনি। সুচেতনাকে আলো ফেলতে বলেছেন, বনলতাকে হাত বাড়াতে বলেছেন, তারপরেও তার কাব্যের প্রধান দুটি অঙ্গ কিন্তু অন্ধকার এবং মৃত্যু চেতনা। আমরা পরের ক্লাসে জীবনানন্দের সিলেক্টিভ কিছু কবিতা নিয়ে কথা বলবো। আজকে মোটামুটি বোঝা গেছে, আলোচনা বোঝা গেছে। ঠিক আছে, তোমার কি আর ক্লাস আছে? ক্লাস তো চারটে, দুটো হলো না। দুটো হলো, তাহলে তুমি একটু দেখো হ্যাঁ কে আছেন। জীবনানন্দের উপন্যাস আছে সম্ভবত 14, আমার যতদূর মনে হচ্ছে মেবি 14টা বোধহয় উপন্যাস আছে। মৃত্যু পরবর্তীকালে কিন্তু প্রকাশিত হয়েছে। না 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 না, গ্রন্থাগারে 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 মৃত্যু, মাল্যদান, সুতীর্থ, কারুবাসনা, শচী, এরকম কিছু উপন্যাস আছে। জামরুলতলা ছোট গল্প, জামরুলতলা ছোট গল্প, অনেক ছোট গল্পও লিখেছেন। তবে জীবনানন্দ পড়তে গেলে তোমাকে কিন্তু মেধাবী হতে হবে। হ্যাঁ, জীবনানন্দের কবিতা বলো, যাই বলো, যেমন সমস্ত শিক্ষকও পড়াতে পারবেন না, তাকে মানে করে আসতে হবে না, প্রিপারেশান নিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থীও কিন্তু সঙ্গে সঙ্গে জীবনানন্দ পড়তে পারবে না। নজরুল পড়া যতটা সহজ, রবীন্দ্রনাথ পড়া যতটা সহজ, জীবনানন্দ কিন্তু ততটা সহজ নয়। কারণ তিনি তার কাব্য জীবনে যতটা নিজেকে গোপন করেছেন, ব্যক্তি জীবনেও ঠিক ততটা করেছেন। মানুষটা নিজেকে সংগোপনে সমাজ থেকে লুকিয়ে রেখেছেন, একটা মোচড় দিয়েছেন। জীবনানন্দের কাব্য পড়তে গেলে এই মোচড়টা তুমি ভীষণ রকমভাবে অনুভব করবে। আর এই মোচড়টাই তাকে উত্তর আধুনিককালের সর্বশ্রেষ্ঠ কবি করেছে। বুঝতে পেরেছ? ঠিক আছে, তোমার আমি এতে গিয়ে দিয়ে দিচ্ছি। হ্যাঁ।